এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটুকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই গানটি রূপম ইসলাম একসময় গিয়েছিলেন। সে সময় প্রেমিক এবং প্রেমিকাদের গানটি খুব ভালো লেগেছিল। আজও এই প্রতিবেদনে আমরা সেই প্রেমিক এবং প্রেমিকাদের নিয়েই আলোচনা করব। শুধুমাত্র তারা ফিজিক্যালি মানুষ হবেন না, তারা হবেন একটি রাজ্যের অংশ। এই ধরুন আমাদের উত্তরবঙ্গই, এই উত্তরবঙ্গকে আমরা যদি প্রেমিক ধরি এবং দক্ষিণবঙ্গকে প্রেমিকা, তবে দেখতে পাবে এই প্রেমিকা প্রচুর পরিমাণে বঞ্চনা করেছে এই প্রেমিকের ওপরে। জোকস অ্যাপার্ট, কিন্তু বর্তমানের পরিস্থিতিটা কিন্তু এমনই হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আপনারা যদি কয়েক মাস আগেরও সেই অন্তর্বর্তী বাজেটটা দেখেন, তবে সেখানে আপনারা দেখবেন সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা বোর্ডের উন্নয়নের জন্য মাননীয় 5,713 কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু উত্তরবঙ্গের ভাগ্যে কি জুটল? এই প্রেমিকের ভাগ্যে কি জুটল? 920 কোটি টাকা। তাহলে একটি উন্নয়ন বোর্ডে কার্যত আপনি 5,713 কোটি টাকা দিচ্ছেন, আর রাজ্যের প্রায় 40% অংশ তাকে আপনি 920 কোটি টাকা দিচ্ছেন। এর মানে কোথাও না কোথাও আপনার হয় উত্তরবঙ্গকে পছন্দ নয়, আরেকটি হতে পারে যে আপনি রাজনৈতিকভাবে উত্তরবঙ্গ থেকে কোনো রকমের ফায়দা তুলতে পারেননি। যখনই ভোট হয় তখনই বিজেপি এখানে একেবারে যেটা বলা হয় কেল্লা ফতে করে দেয়, একেবারে বাজিমাত করে বিজেপি এই সিটগুলো জিতে থাকছেন। সুতরাং এই সিটগুলোকে মাননীয়া যখন পাচ্ছেন না, তখন এই পশ্চিমবঙ্গের অন্তর্গত উত্তরবঙ্গ মাননীয়ার রোষানলের শিকার হচ্ছে। কার্যত তারা ক্ষুব্ধ হয়ে পড়ছেন এই উত্তরবঙ্গের প্রতি। সে কারণেই এত কম পরিমাণে কি তারা পয়সা ধার্য করেছেন এই উত্তরবঙ্গের জন্য। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, সুদূর অতীত থেকে এটাই হয়ে আসছে। উত্তরবঙ্গ ক্রমাগত বঞ্চিত হয়ে চলেছেন। তারা কার্যত ছাগলের তৃতীয় সন্তানের মতো ট্রিট পাচ্ছেন কলকাতার কাছে। কলকাতায় কিন্তু পুরো উত্তরবঙ্গকে নিয়ন্ত্রণ করে এবং দক্ষিণবঙ্গ পুরো উত্তরবঙ্গকে নিয়ন্ত্রণ করে। এটা আপনি যদি চিকিৎসার দিক থেকে দেখেন, আপনি যদি যাবতীয় রকমের ডেভেলপমেন্ট দেখেন, সমস্ত রকমের ইনফ্রাস্ট্রাকচার দেখেন, সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে। সবটাই আপনাদের সঙ্গে উদাহরণ সহ রাখার চেষ্টা করব। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। দেখুন, উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। দীর্ঘ বছর ধরে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগও ছিল না। একটা মাধ্যম গড়ে উঠল তখন যখন সালটা আসলো 1975। সেই সময় ফারাক্কা ব্যারেজ চালু হলো। সে সময় থেকে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ একটা সুচারু হয়ে উঠলো, মানে সেখানে সহজলভ্যভাবে মানুষজনেরা যাতায়াত শুরু করে দিলেন। একটি নির্দিষ্ট জায়গার উন্নয়ন তখনই হয় যখন সেখানে বিনিয়োগ আসে, যখন সেখানে শিল্প আসে। যদিও পশ্চিমবঙ্গে তো শিল্পের বালাই নেই। ওই যে বললাম কিছুক্ষণ আগে, ছাগলের তৃতীয় সন্তান, এমনভাবেই তো উত্তরবঙ্গকে দেখা হচ্ছে। নইলে আপনি দেখুন, শিল্প এবং বিনিয়োগ যখন দক্ষিণবঙ্গে হচ্ছে, সেখানে কি কি রয়েছে? এই ধরুন হলদিয়া পেট্রোকেমিক্যাল, দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, সেখানকার বিভিন্ন শিল্পাঞ্চল, এবং কলকাতা আইটি সেক্টর, এই যে ডেভেলপমেন্টগুলো, এগুলো কি উত্তরবঙ্গে রয়েছে? এর বদলে উত্তরবঙ্গে কি রয়েছে আপনারা সকলেই জানেন, আমরাও জানি যে এখানকার অর্থনীতি মূলত 3টে টি এর ওপরে নির্ভর করে। একটা হলো টি, একটা হলো টিম্বার, একটা হলো ট্যুরিজম। টি, টিম্বার, ট্যুরিজম, অর্থাৎ চা, কাঠ এবং সেই পর্যটন। এই 3টের ওপরে ভিত্তি করে নাকি তারা রাজস্ব তোলেন এই উত্তরবঙ্গ থেকে। এই উত্তরবঙ্গ মূলত এই 3টে ক্ষেত্রে সিদ্ধহস্ত। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু মূলত দক্ষিণবঙ্গকে বেছে নেয় যে বাইরের ইনভেস্টর রয়েছেন তারা। এটা আরও বেশি জোরালো হবে তখন যখন আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র বিনিয়োগে নয়, এই যে প্রশাসনিক ক্ষেত্রেও এই উত্তরবঙ্গকে কার্যত নির্ভর করতে হয় কলকাতার ওপরে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তর কন্যা করা হয়েছে, কিন্তু এই উত্তর কন্যা
আর্থিকভাবে তাদের ক্ষমতা খুবই সীমিত। বড় কিছু স্যাংশন করতে হলে দক্ষিণবঙ্গের কার্যত তাদেরকে নজর রাখতে হয়, তাদের কথাকে শিরোধার্য হিসেবে মেনে নিতে হয় এবং নিজেদের ওই যে বলা হয় না প্রতিমন্ত্রী হাফ প্যান্ট মিনিস্টার অনেকে বলে থাকেন, সেই রকমভাবে উত্তরবঙ্গকে কলকাতার ওপরে নির্ভর করতে হয়। তারা উত্তরকন্যা তৈরি করেছেন ঠিকই, কিন্তু উত্তরকন্যা সেই কলকাতার থেকে গ্র্যান্ট নেয়, মানে পারমিশন নেয় এবং স্যাংশন হয় সেই কলকাতার মাননীয়ার হাত থেকে, তবে গিয়ে কোনো কিছু কিন্তু উত্তরবঙ্গে করা যায়। এই ধরুন চিকিৎসা, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট যেগুলো উত্তরবঙ্গে হয় না, আপনাকে দক্ষিণবঙ্গে যেতেই হবে। আপনি উত্তরবঙ্গে অনেক মেডিকেল কলেজ পাবেন, হাসপাতাল পাবেন, সুপার স্পেশালিটি হাসপাতাল পাবেন, কিন্তু সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ভীষণভাবে সীমিত রয়েছে। সে কারণেই কলকাতার আরজি কর বলুন, বা বলুন এসএসকেএম, বা বলুন এনআরএস, বা আপনি বলুন ওই এইমস যেটা রয়েছে কল্যাণী, সেখানে মানুষজনকে ছুটে যেতে হয়। এর কারণ কি? উত্তরবঙ্গে কি একটা এইমস করা যায় না? উত্তরবঙ্গে সেই রকমের ইনফ্রাস্ট্রাকচার আনা যায় না, কারণ একটাই যে উত্তরবঙ্গে মাননীয়া বোধহয় ভোটটা ঠিকঠাক পান না। আর মাননীয়াকেও বুঝতে হবে ভোট কিভাবে পাবেন, আপনি কেন পাবেন। আপনি যদি ডেভেলপমেন্ট না করেন তবে দাঁড়িয়ে মানুষজনেরা কেন তাদের মূল্যবান ভোট আপনাকে দেবে, এইটুকু ভাবতেই বোধহয় মাননীয়ার ভীষণভাবে কষ্ট হয়। সে কারণেই উনি সংখ্যালঘু উন্নয়ন যে বোর্ড রয়েছে সেখানে এত হাজার হাজার কোটি টাকা ঢেলে দিচ্ছেন, অথচ উত্তরবঙ্গের বেলাতে 1000 কোটি টাকা দিতেই তার একেবারে গলা শুকিয়ে যাচ্ছে। আর এইগুলো দেখে উত্তরবঙ্গের মানুষদের মধ্যে এমন একটা চিন্তাভাবনার প্রসার ঘটছে যে উত্তরবঙ্গকে একটা আলাদা রাজ্য করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এটা চূড়ান্ত রকমভাবে একটা ভুল ভাবনা হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, কলকাতা আমাদের গর্ব, কিন্তু আমাদের উত্তরবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গ কার্যত ওই বলা হয় যে শরীর রয়েছে কিন্তু তার মধ্যে আত্মা নেই, উইদাউট সোল, আ বডি উইদাউট সোল, এমন হয়ে যাবে। সুতরাং উত্তরবঙ্গকে তাদের ইনক্লুড করতেই হবে, উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট করতেই হবে, এটা উত্তরবঙ্গকে আদায় করে নিতে হবে রীতিমতো। দেখুন, এই যে কিছুক্ষণ আগে আপনাদের আন্দোলনের কথা বলছিলাম, শিলিগুড়িতে উত্তরকন্যা রয়েছে ঠিকই, কিন্তু এই শিলিগুড়ির পাশে যখন আপনি দার্জিলিংয়ের দিকে যাবেন, সেই দার্জিলিং বলুন বা বলুন পাহাড়, সেই পাহাড়ে একটা গোর্খাল্যান্ড একটা কিন্তু চাওয়া হচ্ছে, মানে গোর্খাল্যান্ড আন্দোলন বহুদিন আগে হয়েছে আপনারা জানেন। তারপরে ধরুন ওই কামতাপুরী বা গ্রেটার কোচবিহার, এইগুলো মানুষ কিন্তু শখে বলেন না, শখে আন্দোলন করেন না, তাদের ডেভেলপমেন্ট হয়নি, ইনফ্রাস্ট্রাকচার খুবই লোয়ার গ্রেডের, সুতরাং তারা এই ধরনের যে আন্দোলনের পথ সেটা কিন্তু বেছে নিচ্ছে। দেখুন, আমাদের এটা ভুলে গেলেও চলবে না যে উত্তরবঙ্গে 54টি সিট রয়েছে, আর এই 54টি সিট মূলত ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গে যিনি ক্ষমতায় আসবেন তাকে এই 54 সিটে কিন্তু অন্তত 90% সিট জিততে হবে। ধরুন বিজেপি টেনে টুনে ওই ধরুন 80টি সিট পেল সমস্ত রাজ্যের বিভিন্ন অংশে, উত্তরবঙ্গ বাদে। এবার উত্তরবঙ্গে বিজেপির কাছে 40টি সিট জেতা একেবারে বাঁ হাতের খেল। তারা প্রতিবারই হামেশাই কিন্তু উত্তরবঙ্গ থেকে অনেকগুলো সিট পেয়ে থাকেন। সে কারণেই মোদিজি, অমিত শাহজি এবং সেখানকার বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা উত্তরবঙ্গে বারংবার প্রচার করতে আসেন। তবে দক্ষিণবঙ্গকে তাদের ফোকাস করা উচিত। দক্ষিণবঙ্গের সিটগুলো প্রতিবারই মাননীয়া ঝেপে নেয়, তো সেই ঝেপে নেওয়া সিটগুলোর দ্বারাই কিন্তু মাননীয়া প্রতিবার বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় চলে আসেন। কিছুদিন আগেই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল, দেখছিলাম, মনে পড়ে গেল সেই পশ্চিমবঙ্গের অতীতের যে ভোটগুলো, সেই ভোটের কথা। যখন একটি ছেলেকে সাংবাদিক প্রশ্ন করেন যে তোমার নাম কি, সে বলে আমার নাম রণজিৎ দাস, এটা আমার ডাক নাম। তাহলে ভালো নাম কি? সেই ছেলেটি বলছে ওর ভালো নাম দেবাশিস ঘোষ। কি নাম তোমার? রণজিৎ দাস। কোথায় থাকো? আমার ভালো নাম হচ্ছে, ভালো নাম দেখে নিন, ভালো নাম কি? দেবাশিস ঘোষ। আর ডাক নাম রণজিৎ দাস? হ্যাঁ। হ্যাঁ, দাস আর ঘোষ দুটো টাইটেল? মানে আমার সবাই দাস বলে ডাকে, বাট আমার দেবাশিস ঘোষ অরিজিনাল না। সত্যি কথা বলো। সত্যি কোথায় কথা থাকো? বলছি, ওই তো এই পাড়ায়। কার্ড আছে তোমার? দেখাও। হ্যাঁ, এটা দেখাও, বাড়িতে আছে। এটা দেখাও। কি আছে লেখা নাম? দেবাশিস ঘোষ। আর তোমার আসল নাম কি? রণজিৎ। রণজিৎ কি? রণজিৎ দাস বলে সবাই ডাকে, মানে আমার একটু টাইটেলে গন্ডগোল আছে তো। দাস বলে ডাকে, এরকম হয় নাকি? হ্যাঁ,
ভোটার কার্ডটা দেখি তোমার। ভোটার কার্ড বাড়িতে আছে, নিয়ে আসবো? বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি সত্যি কথা বলো, সত্যি কথা বলো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। না না, দেখাও না, তুমি বলো না সত্যি কথাটা, তোমার কি, তোমাকে কি ভোট? দেবাশিস ঘোষ, এই তো রণজিৎ দাস বললে। কার্ড দেখি। আসল কার্ড নাম বাড়িতে আছে স্যার। আসল নাম কোথায়? আসল নামটা বলো তোমার। দেবাশিস ঘোষ। এই তো রণজিৎ এই দেখুন, দেবাশিস ঘোষ আমার নাম, বাবার নাম হচ্ছে শুভেন্দু। বুঝুন অবস্থা, কোথায় ছিল রণজিৎ দাস, কোথায় হয়ে গেল দেবাশিস ঘোষ। মানে এখন আবার টাইটেলেরও চেঞ্জ হয়ে যায়, ডাকনামের সঙ্গে ভালো নামের টাইটেল চেঞ্জ হয়ে যায়। এটা পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে, পঞ্চায়েত ভোটে আমরা সচরাচর কিন্তু দেখে থাকি। তাই এইবার যে ভোটটা হতে চলেছে পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি ইলেকশন, সেটাতে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হচ্ছে, অনেকগুলো ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে, একটা কিউআরটি করে নাম্বার দেওয়া হচ্ছে, মানে প্রতিটি বুথে কিউআরটি নাম্বার থাকছে, সেখানে প্রচুর পরিমাণে মহিলা কেন্দ্রীয় জওয়ানেরা থাকছে, যাতে শান্তিপূর্ণ ভোট হয়। আর মাননীয়া কার্যত তার দম্ভ প্রকাশ করছেন। এই ধরুন আজকের একটা সভায় তার বক্তৃতা শুনছিলাম, তিনি বলছেন আমাদের হারানোর ক্ষমতা কারোর নেই। বামফ্রন্টও বোধহয় এতটা অ্যারোগেন্স, এতটা ঔদ্ধত্য, এতটা ক্ষমতার যে দম্ভ, সেটা দেখায়নি। ওই যে একটা প্রবাদ বাক্য রয়েছে, অহংকার পতনের মূল, সেটাই কি এক্ষেত্রে একেবারে প্রযোজ্য হবে? আপনারা এটা লিখে জানাতে ভুলবেন না। আপনাদের গতকালকে বলছিলাম যে সুজিত বসু অসুস্থ রয়েছেন। আজই সকালে আবার একটা খবর এলো যে সুজিতবাবু রীতিমতো ধামসা মাদল মানে ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়েছেন প্রচার করতে। কাল যে ব্যক্তিটি অসুস্থ ছিল, আজ সেই ব্যক্তিটি তার নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়লেন। নির্বাচন কমিশন দেখুন যে এটা পশ্চিমবঙ্গে কিন্তু সম্ভব। একজন আর্টিস্টের কাছে অ্যাক্টিং করা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু পলিটিশিয়ানরাও আজকাল যে এতটা ভালো অ্যাক্টার হয়ে যাচ্ছেন, তাতে করে তাদেরকে বলিউড নয় হলিউডে এখন জায়গা করে দেওয়া উচিত বলে মনে হচ্ছে। কালই গুরুত্বপূর্ণ সেই ঘোষণা হতে চলেছে, যেখানে ডিলিটেড ভোটাররা রয়েছেন যারা, তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে। তারা কি ভোটটা দিতে পারবেন নাকি পারবেন না, এই বিষয়টা কাল স্পষ্ট হয়ে যাবে। তাই কাল একটা গুরুত্বপূর্ণ দিন। আপনাদের বারে বারে বলছি, কাল একটুখানি সেই সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমের দিকে একটু যদি নজর রাখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে কালকে কতটা গুরুত্বপূর্ণ একটা শুনানি হতে চলেছে। আপাতত এই প্রতিবেদনটি এতটুকু রাখতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ প্রতিবেদনটি দেখার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ।